নমস্কার বন্ধুগণ, আজ আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটা ছোট্ট গল্প নিয়ে। স্বামীজির গল্প। স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ। আমরা বাঙালিরা ওনাকে ওই নামেই সম্বোধন করি। এই গল্পের উদ্দেশ্য আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা জানুক ওনার নাম, ওনার কাজ, ভারতবর্ষকে উনি কী দিয়ে গেছেন আদি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় তো আর এসব পড়ানো হয় না, তাই চেষ্টা আমাদেরকেই করে যেতে হবে। জানেন কি, পাশ্চাত্য দেশে বেদ, বেদান্ত এবং যোগ শিক্ষা বস্তুত ওনারই অবদান। যা স্বামীজি অসীম শারীরিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও অসাধারণ ছিল ওনার মানসিক শক্তি। এই ছোট্ট গল্প শুনে আপনি এটাই বুঝতে পারবেন। চলুন শুরু করি তাহলে। রোগ জর্জরিত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ একদিন মিশরে থাকা অবস্থায় একান্ত নিবৃত্তে তিনি কাঁদছিলেন। সেখানে ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী মাদাম এমা কালভে। কালভে আকুল হলেন, দুঃখ পাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। স্বামীজি জানালেন তিনি দেশে ফিরতে চান, কিন্তু কেন? তিনি যে তার ডাক শুনতে পেরেছেন। কার ডাক স্বামীজি? পরমহংসদেবের ডাক। তিনি সব মনে করিয়ে দিলেন আমাকে। কি মনে করিয়ে দিলেন স্বামীজি? মনে করিয়ে দিলেন আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি কাজ করতে এসেছি, সব মনে করিয়ে দিলেন তিনি আমাকে। আপনার কাজ কি শেষ হয়ে গেছে স্বামীজি? আপনার কণ্ঠে এমন বিদায়ের ভৈরবী কেন? এমন তো আগে কোনোদিন শুনিনি। কাজ কি শেষ হয় কখনো কালভে? আমি এসেছিলাম কাজটুকু শুরু করে দিতে, এরপর কাজ চলতেই থাকবে যুগ যুগান্তর ধরে। প্রভুর কাজ, লয়হীন তার আলো, ক্ষয়হীন তার প্রেম। আমি তার শ্রীচরণের দাস কালভে, আমাকে যে তার কাছে ফিরে যেতে হবে। এসব কি বলছেন স্বামীজি? আমি যে কিছুই বুঝতে পারছি না। যেতে আমাকে হবেই। দেশে ফিরে আরও দু একটা কাজ বাকি আছে, সেগুলো সারব, তারপর চলে যাব। সেদিনই পৃথিবীতে আমার শেষ দিন হবে, আমার ছুটি। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, শুনুন। মৃত্যুর ঠিক 1 বছর আগে স্বামীজি একদিন ঢাকাতে এক সভা থেকে তিনি জানিয়েছিলেন আমি আর 1 বছর বাঁচব। এমনকি মৃত্যুর 3 দিন আগেও তিনি ভক্ত প্রেমানন্দকে আঙ্গুল দিয়ে দেখিয়েও দিয়ে গেছিলেন আমি মারা গেলে পর আমার দেহকে সৎকার গঙ্গার ওই ঘাটে করব। চলুন, ঘটনাচক্রে স্বামীজির মধ্যে ইতিমধ্যে কিন্তু 2বার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। ডক্টর মহেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন একদিন মধ্যাহ্নভোজনের পর স্বামীজি তার ঠেসান দেওয়া চেয়ারখানিতে বসে ভাবছিলেন, হয়তোবা ধ্যানই করছিলেন। উল্টো দিকে দেওয়ালের নিকট পাশাপাশি একটি চেয়ারে বসেছিলেন মিস্টার ফক্স, অন্য এক চেয়ারে ছিলেন একজন লেখক। স্বামীজি অনেকক্ষণ স্থিরভাবে বসেছিলেন। হঠাৎ যেন তার মুখে বড় কষ্টের ভাব দেখা গেল। খানিকক্ষণ পর তিনি নিঃশ্বাস ফেলে ফক্সকে বললেন, দেখো ফক্স, আমার প্রায় হার্ট ফেল করে গেছিল। আমার বাবাকে আমরা এই কারণেই হারিয়েছি। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। এটা আমাদের বংশের রোগ। পাঠকগণ, চলুন আমরা এবার চোখটি বুলিয়ে নিই মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের যে কতগুলো রোগ বহন করে দুর্দম কঠিন দুর্বার পথ পেরোতে হয়েছিল জেনে নিই। শিরোপীড়া, টনসিল, সর্দি কাশি, হাঁপানি, টাইফয়েড, ম্যালেরিয়া, নানাবিধ জ্বর, লিভার সংক্রান্ত ব্যাধি ও বদহজম, উদরী, ডায়রিয়া, ডিসপ্যাপসিয়া, পাথুরি, কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা, ব্রাইটস ডিজিজ, কিডনির গলযোগ, ড্রপসি, চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা, লাল চোখ, নিদ্রাহীনতা, অকালে চুল সাদা হয়ে যাওয়া, স্নায়ুরোগ, রাত্রে খাওয়ার পর প্রচণ্ড গরম অনুভব করা, গরম সহ্য করতে না পারা, অল্পতেই ক্লান্ত হয়ে পড়া, সি সিকনেস, সানস্ট্রোক, ডায়াবেটিস, হৃদরোগ। অবাক হলেন তো? এত সব শারীরিক যন্ত্রণা নিয়ে তিনি কেমনভাবে প্রায় নিঃসঙ্গ অবস্থায় এত অল্প সময়ের মধ্যে এমন সব অবিশ্বাস্য কাজ করে গেলেন।
ব্যাধি যতই মারাত্মক হোক, স্বামীজি বুঝে গেছিলেন রোগকে প্রশ্রয় দিলে কর্ম কোনোদিন সম্পূর্ণ হবে না। স্বামীজির ভক্তদের জেনে রাখা উচিত, অনেক আগেই পরমহংসদেব জানিয়েছিলেন নরেনকে শরীরের লক্ষণ পরীক্ষা করে তো শরীরের সকল স্থানেই সুলক্ষণাক্রান্ত, কেবল দোষের মধ্যে নিদ্রা যাইবার কালে নিঃশ্বাসটা একটু খুব জোরে জোরে পড়ে। যোগীরা বলেন এত জোরে নিঃশ্বাস পড়িলে অল্পায়ু হয়। অবাক হতে হয় জেনে যে স্বামীজির কতটা পেটের বেমো ছিল। তিনি জাহাজ থেকে ক্ষেত্রী নরেশকে অজিত সিংকে একটি চিঠিতে লিখে জানাচ্ছেন, আগে তিনি লোটা হাতে করে 25 বার পায়খানা যেতেন, কিন্তু জাহাজে আসা অবধি পেটটা বেশ ভালো হয়ে গেছে, এতবার আর পায়খানায় যেতে হয় না। রোগ জর্জরিত স্বামীজিকে একবার শেষের দিকে অখণ্ডানন্দজি দেখে বিস্মিত হয়ে বলেছিলেন, এ কি, এতে দেখি ছায়ামূর্তিতে পরিণত হয়েছে। যেমন ইচ্ছা তেমনি ঘুরে বেড়াতেন স্বামীজি, কখনো চটি পায়ে, কখনো খালি পায়ে, কখনো খালি গায়ে, কখনো গেরুয়া পরে, কখনো কৌপি নাটিয়ে। অনেক সময় হাতে থাকতো হুকাওয়া লাঠি। দিবা শয়ন পছন্দ না করলেও শরীর খারাপের দরুন নিচে তিনি নামতে পারতেন না। বেশিরভাগ সময় শয্যাগত থাকতে হতো। কখনো সুদীর্ঘ আলখাল্লায় নিজেকে নিমজ্জিত করিয়া একাকী পথে হাঁটতেন। তিনি থাকতেন আপন নির্জন মানস ভূমিতে। আরও শুনুন প্রিয় পাঠক এবং বিবেকানন্দের ভক্ত সবাই, একবার মঠে পালিত হচ্ছিল শ্রী শ্রী পরমহংসদেবের উৎসব। বিবেকানন্দ বিলক্ষণ জানেন এটাই তার জীবনের শেষ উৎসব হতে চলেছে, কিন্তু সেই উৎসবে তিনি যোগদান করার মতো শরীরের কোনো ক্ষমতাই নেই। তিনি প্রায় শয্যাগত, তার পা ফুলেছে, সমস্ত শরীরে জল, হাঁটবার শক্তিটুকুও নেই। গুরু ভাইরা বেশ বুঝতে পারছেন বিবেকানন্দের অবস্থা আশঙ্কাজনক। সুতরাং উৎসব হচ্ছে অথচ মনে কোনো আনন্দ নেই, ভালো করে কথা বলতে পারছে না। তবু পরের বছর উৎসব আরও ভালো করে আয়োজন করা যায় সেই বিষয়ে তিনি কিছু কথা বলছেন। তিনি জানেন পরের বছর এই দিনটিতে তিনি আর থাকবেন না। ইতিমধ্যে কীর্তনের দল এসে উপস্থিত হয়েছেন উৎসব মঞ্চে। স্বামীজির মনে হলো একবার দেখবেন উৎসব কেমন হচ্ছে। তিনি দক্ষিণের জানালায় গরাদ ধরে এসে উঠে দাঁড়ালেন, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। শরীরের বর্তমান অবস্থায় তার পক্ষে এইভাবে দাঁড়িয়ে থাকা প্রায় দুঃসাধ্য। তিনি বসে পড়লেন। চলুন এবার জেনে নিই স্বামীজির দেহত্যাগের দিনের সকাল থেকে রাত অবধি কি কি ঘটেছিল। শেষকালে তিনি ছিলেন বেলুর মঠে। স্বামীজি দেহ রাখেন 4 জুলাই 1902 রাত 9টা থেকে 9:10 মধ্যে। সেদিন তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে গেছিলেন। রোজকার মতোই প্রায় 3 ঘন্টা তিনি ধ্যান করেছিলেন। ভক্তদের সাথে নিয়ে তিনি সংস্কৃত ব্যাকরণের চর্চাও করেছিলেন। সেদিন সকাল নাগাদ গঙ্গা থেকে সদ্য আসা ইলিশ মাছ মঠে নিয়ে এসেছিল। বেশ কয়েক পদ বানানোও হয়েছিল, যেমন ভাজা, ঝোল আদি। 12টা নাগাদ খেয়ে তিনি আরাম করতে গেলেন নিজ কক্ষে, কিন্তু ঘুম আসলো না কিছুতেই। বিকেলবেলা সাথী প্রেমানন্দর সাথে ভ্রমণেও বেরিয়েছিলেন। কিছুটা পথ হাঁটার জন্য হেঁটেও এসেছেন। ফিরে এসে চা খেয়ে বিকেলের পুজো সমাপ্তির পর পুনরায় কক্ষে গিয়ে ধ্যানে বসলেন। ধ্যানে ব্যাঘাত ঘটাবার জন্য নিষেধ করে দিলেন সবাইকে, কিন্তু কিছুক্ষণ পর সেবককে ডেকে পাঠালেন। ব্যাস আর কি, প্রথমত কপাল ঘামতে শুরু করলো, তারপর বালিশ থেকে মাথা নেমে গেল। দেখতে দেখতেই ব্রহ্মরন্ধ্র ফেটে প্রাণ বেরিয়ে গেল। মহাযোগের দ্বারা তিনি দেহ ত্যাগ করলেন। এখন কথা হলো ব্রহ্মরন্ধ্র থেকে প্রাণ কিভাবে বেরোয়। এটা জানার জন্য আপনাকে স্বামীজির লেখা রাজযোগ বইটি পড়তে হবে। অনুরোধ রইল, পরে দেখুন, বিস্তৃত জানতে পারবেন। তাহলে আজকে এখানেই, পরবর্তীতে আবার দেখা হবে, কথা হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।